আচ্ছা, আগের দিনে আমরা আলোচনার মধ্যে যেটা করেছিলাম যে কাইনেটিক থিওরি অফ গ্যাস আমরা ডিরাইভ করেছিলাম। এবার কাইনেটিক থিওরি অফ গ্যাস ডিরাইভ করার পর আমরা দেখিয়েছিলাম যে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকেই আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনে আসতে পারি। এবং ওই কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমাদের একটা জিনিস খুব উল্লেখযোগ্যভাবে দেখতে হয়েছিল, ইফ ইউ কুড রিকল, যে আমাদের গ্যাস মলিকুলগুলোর ভেলোসিটি নিয়ে কথা বলতে হয়েছিল। গ্যাস মলিকুলগুলোর ভেলোসিটি। এবার যেটা বলার বিষয় হচ্ছে যে গ্যাস মলিকুলের ভেলোসিটি যখন আমরা কথা বলি, গ্যাস মলিকুলের ভেলোসিটি আমরা মূলত তিন রকম দেখতে পাবো। একটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, একটা হচ্ছে মোস্ট প্রবেবল স্পিড, আর একটা হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড। একটা সি বার বা অ্যাভারেজ স্পিড, আর একটা সিএম, অনেক জায়গায় লেখা থাকবে সিএমপি, উইচ ইজ দ্য মোস্ট প্রবেবল স্পিড। আর একটা হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড, সিআরএমএস। এবার এক এক করে বিষয়গুলো কীরকম আগে হচ্ছে যে আমরা ডিফাইন করি, ডিফাইন করার পরে আমরা তাদের ভ্যালু কী করে বার করা যায় সে নিয়ে আলোচনা করব। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি, সেখান থেকে আমরা ডিরাইভ করব। ডেরিভেশন খুব কঠিন না, কারণ হচ্ছে যে এটা স্ট্যান্ডার্ড কিছু ইন্টিগ্রালকে আমরা ইউজ করি। থিওরিটা জানতে পারলে থিওরিটা থেকে ওই ডেরিভেশন করাটা জাস্ট 4-5 স্টেপের একটা ছোট্ট অঙ্ক। বারবার বলছি ছোট্ট অঙ্ক, কিন্তু যারা 10+2 স্ট্যান্ডার্ডে ইন্টিগ্রেশন করনি তাদের জন্য বিষয়টা একটু কঠিন থাকবে, বিষয়টা একটু কঠিন লাগবে। কারণ বারবারই বলছি যে আমাদের এই যে গোটা আলোচনাটাই হয়েছে আমরা মাইক্রোস্কোপিক প্রপার্টি থেকে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিতে যাওয়ার চেষ্টা করেছি। আবার যখন হচ্ছে যে একটা মলিকুলার স্পিড দেখতে চেষ্টা করছি, তখন আমরা কি করছি, যদি আমরা বুঝতে পারি যে আমরা হচ্ছে যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি থেকে মলিকুলার প্রপার্টি বা মাইক্রোস্কোপিক প্রপার্টিতে আসার চেষ্টা করছি। একদম প্রথমে আমরা যেটা পড়বো সেটা কি, সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, উইচ ইজ দ্য অ্যারিথমেটিক মিন। আমরা মিন কথাটা যখনই বলি, আমরা মিন দুরকম, একটা অ্যারিথমেটিক, একটা জিওমেট্রিক। অ্যারিথমেটিক মিন বলতে কি, অ্যারিথমেটিক মিন হচ্ছে আমরা একদম ছোটোবেলাতে যেটা পড়েছি, যেটাকে বাংলায় আমরা বলি গড় করা বা অ্যাভারেজ করা, ঠিক আছে। তবে কি এই অ্যাভারেজের একটা বৈশিষ্ট্য নিশ্চয়ই থাকবে, সেটা হচ্ছে যে এই অ্যাভারেজ করার সময় কিন্তু প্রত্যেকটা মলিকুলের ইন্ডিভিজুয়াল স্পিড আমাকে ধরতে হবে। একটা মলিকুলের স্পিডও কিন্তু বাদ দেওয়া যাবে না। টোটাল এন নাম্বার অফ মলিকুলস আমরা এখানে দেখতে পেয়েছি, টোটাল হচ্ছে যে স্মল এন নাম্বার অফ মলিকুলস, টোটাল এন নাম্বার অফ মলিকুল আমরা আবার কিন্তু হচ্ছে যে এখানে গিয়ে সেই টোটাল এন দিয়ে ভাগ করেছি। জাস্ট কিছু না, একদম ছোটোবেলার হিসাব, সবটাকে যোগ করছি, জাস্ট স্ট্রেট সামিং আপ অ্যান্ড ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুলস। দ্যাট ইজ আওয়ার অ্যাভারেজ স্পিড। এরপরে কি আসছে, হচ্ছে মোস্ট প্রবেবল স্পিড। মানে বলছে যে আমরা আগেটাতে দেখলাম যে আমরা বিভিন্ন মলিকুলের বিভিন্ন রকম স্পিড দেখেছি, C1 C2 C3, হ্যাঁ। কিন্তু এরকমটা হতেই পারে দ্যাট ডিপেন্ডিং আপন দ্য টেম্পারেচার, কোনো একটা সময়ে ম্যাক্সিমাম নাম্বার অফ গ্যাস মলিকুল কোন স্পিডে যাচ্ছে। মানে যেটা আমি বলতে পারি, আমরা যদি একটু ভেবেচিন্তে দেখো, আমরা একটা ভাবনা চিন্তা রেখেছি, সেটা হচ্ছে যে টেম্পারেচার এবং গ্যাস মলিকুলার কাইনেটিক এনার্জি। টেম্পারেচার বাড়লে আমরা কি জানি, প্রেশার বাড়ে। যদি আমরা কন্টেনারটাকে ফিক্স রাখি, টেম্পারেচার বাড়লে প্রেশার বাড়বে, মানে কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলস বাড়ছে। এবার যেহেতু মাস হচ্ছে আমরা জানি কনস্ট্যান্ট, মাস বাড়ার সম্ভাবনা নেই, তো তাহলে তখন কী হবে, তাহলে মলিকুলার ভেলোসিটি বাড়বে।
তার মানে টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে একটা মলিকুলগুলোর ভেলোসিটি বাড়ে। হ্যাঁ, অফকোর্স সব মলিকুল একই স্পিডে যায় না, কিন্তু এটা আমরা বুঝতে পারছি যে কোনো একটা স্পেসিফিক টেম্পারেচারে গ্যাস মলিকুলগুলোর স্পিড যা খুশি তাই হওয়ার কিন্তু অবকাশ নেই। মানছি র্যান্ডাম, কিন্তু তারপরেও একটা এমন জায়গা থাকবে যে ম্যাক্সিমাম মলিকুলগুলো সেখানে আছে, কিছু তার চাইতে বেশি, কিছু তার চাইতে কম, সেটাকে বলছে মোস্ট প্রবেবল স্পিড। তারপরের যেটা থার্ডটা হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড অর আরএমএস স্পিড। আমরা আগের দিন বলেছিলাম যে এই বিষয়টা গুরুত্বপূর্ণ কেন। গুরুত্বপূর্ণ কেন বলতে গিয়ে আমরা বলেছিলাম যে যেহেতু গ্যাস মলিকুলের ভেলোসিটি হচ্ছে র্যান্ডাম ভেলোসিটি, যে কোনো দিকে যেতে পারে, কোনো দিকে কোনো রকম প্রেফারেন্স নেই, কোনো দিকে যাওয়ার কোনো রকম এক্সট্রা বায়াস কাজ করে না, মানে ডান দিকে বেশি বা বাঁ দিকে বেশি, ওপরে বেশি বা নিচে বেশি নয়। সে কারণে আমরা যখনই হচ্ছে অ্যাভারেজ স্পিড নিয়ে কথা বলতে যাব না, অ্যাভারেজ স্পিড, সেখানে ব্যাপারটার প্রপার চিত্রটা আমরা পাবো না। কেন পাবো না? কারণ প্রপার চিত্রটা পাওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধাটা হবে, আগের দিন বলেছিলাম যে অনেক সময়ই ভেলোসিটিগুলো একে অপরের সাথে ক্যান্সেল আউট করে যাবে। যেহেতু র্যান্ডাম, কিছু যাচ্ছে ডান দিকে, প্রায় একই সংখ্যক যাচ্ছে বাঁ দিকে, কিছু যাচ্ছে ওপরে, প্রায় একই সংখ্যক যাচ্ছে নিচে। সে কারণে আমরা যেহেতু মূলত কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলস, যেটা টেম্পারেচারের সঙ্গে রিলেটেড, সেটা নিয়ে চিন্তিত, কাইনেটিক এনার্জি কিন্তু ডিপেন্ড করে ভেলোসিটি স্কোয়ারের ওপর, ইরেসপেক্টিভ অফ দ্য ডিরেকশন অফ ভেলোসিটি। সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ইট অল ডিপেন্ডস আপন ইউর রেফারেন্স ইউ চুজ। কেউ বলতে পারে যে ডান দিকটা পজিটিভ, বাঁ দিকটা নেগেটিভ, কেউ বলতে পারে সাউথটা পজিটিভ, নর্থটা নেগেটিভ, ওয়েস্ট ইস্ট, যে কোনো দিক বলতে পারে। কি বললে বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে যে স্কোয়ারটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জিকে ডিনোট করবে। এইটা হচ্ছে সবগুলো স্কোয়ারকে অ্যাভারেজ করার পর আবার সেটাকে স্কোয়ার রুট করা হয়েছে। স্কোয়ারকে অ্যাভারেজ করার পর সেটাকে আবার হচ্ছে যে স্কোয়ার রুট করা হয়েছে। এবারে এই ভেলোসিটিগুলো র্যান্ডাম যেমন খুশি হতে পারে তেমনটা বোধহয় নয়। এটা ভাবনা চিন্তা করে ম্যাক্সওয়েল বোলজম্যান মলিকুলার স্পিডের ডিস্ট্রিবিউশন নিয়ে একটা ভাবনা চিন্তা করলেন। ম্যাক্সওয়েল যেটা বললেন, এই দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি এই লাইনটা দেখো, ম্যাক্সওয়েল সাজেস্টেড দ্যাট অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার দ্য ফ্র্যাকশনস অফ মলিকুলস পজেসিং পার্টিকুলার স্পিডস রিমেন্স অলমোস্ট কনস্ট্যান্ট। মানে উনি বলতে চাইলেন কি, যে কোনো মলিকুলের স্পিড ফিক্সড করে দেওয়া হয়েছে এমন নয়, কিন্তু যদি হচ্ছে যে একটা স্পেসিফিক টেম্পারেচারে আমি কোনো একটা সার্টেন ভেলোসিটিতে, ধরা যাক 20% অফ দ্য মলিকুল রয়েছে, যদি আমি টেম্পারেচার না বাড়াই, ওভার দ্য টাইম আমি দেখব যে 20% অফ দ্য মলিকুল ওই ভেলোসিটিটাতেই রয়েছে। আবার বলছি, এটা কিন্তু ওই আমরা যেমন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়েছিলাম ডায়নামিক কনসেপ্ট, ব্যাপারটা একই। এমন ভাবার কোনো কারণ নেই যে টেম্পারেচার যদি ফিক্স থাকে তাহলে হচ্ছে যে মলিকুলের ভেলোসিটি ফিক্স থাকে, তা কিন্তু নয়। 20% অফ দ্য মলিকুল একটা ডেফিনিট স্পিড নিয়ে যাচ্ছে। এবারে ওভার দ্য টাইম এমনটা হতেই পারে যে সাম অফ দ্য মলিকুলস, ওই 20% মলিকুলের মধ্যে কিছু মলিকুল এমন হতেই পারে যে যাদের হচ্ছে ধাক্কা লাগছে বলে তাদের হচ্ছে যে ভেলোসিটি ড্রপ ডাউন করছে, এটা হতে পারে। আবার এমনও হতে পারে যে কিছু স্লো মুভিং পার্টিকেল, সে আবার হচ্ছে ধাক্কা লাগার ফলে ভেলোসিটি বাড়িয়ে স্পিড গেইন করে এই যে 20% যে জোনটাতে, সেই জোনটায় চলে আসছে। এরকম প্রত্যেকটা জোনে, কোনো একটা জোনে 20%,
কোনো একটা জোনে 30%, কোনো একটা জোনে 2%, কোথাও 0.1%, যেখানে যেই রকম পার্সেন্টেজ আছে বা ফ্র্যাকশান আছে মলিকুলগুলোর, সেই মলিকুলগুলোর ওই ফ্র্যাকশানটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। যদিও মলিকুলগুলো কনস্ট্যান্ট থাকবে এমন না, হয়তো কোনো মলিকুল একটা স্লো মুভিং জোন থেকে হাই মুভিং জোনে গেছে, কিন্তু করসপন্ডিংলি আবার কিছু হাই মুভিং পার্টিকেল আবার তারা হাই স্পিডে যাচ্ছিল, তারা আবার হচ্ছে স্লো স্পিডে ফিরে এসছে। এই ঘটনাগুলো ঘটবে। ওনারা 1860-তে যে থিওরিটা দিলেন যে আমরা কতগুলো মলিকুল, সেই মলিকুলগুলোর স্পিড হচ্ছে ইন দ্য রেঞ্জ সি থেকে সি প্লাস ডিসি, সি থেকে সি প্লাস ডিসি, এইটা ডিএনসিএন 4 পাই ক্যাপিটাল এম 2 পাই আর টি 3/2 ই টু দি পাওয়ার মাইনাস, এখানে একটা মাইনাস সাইন আছে, ভালো করে লক্ষ্য রাখো, এখানে কিন্তু একটা মাইনাস সাইন আছে, ওকে, এমসি স্কোয়ার বাই 2RT সি স্কোয়ার ডিসি। এবার বারবার কথা, এই যে এম, এই এম বারবার মাঝে মাঝে বিতর্ক তৈরি হয়, এই যে এম, এই এমটা ক্যাপিটাল এম না স্মল এম। এখানে এম এর ব্যাখ্যা বলতে গিয়ে বলা হয়েছে এম হচ্ছে মলিকুলার মাস, কিন্তু দেখো বারবার বলি যে আমরা নেড়ে চেড়ে জানি যে আমরা যখন হচ্ছে যে কোনো ক্যালকুলেশানে, ইন অলমোস্ট 99% কেসে, আমরা যখন ক্যালকুলেশানে কোনো মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট নিয়ে এগোতে চেষ্টা করি, পরিষ্কার কথা আমরা ওই নাইট্রোজেন 14, অক্সিজেন 16, কার্বন 12 এইসব ধরনের এগোবো। ওই একটা কার্বন অ্যাটমের বা একটা নাইট্রোজেন অ্যাটমের মাস কত, ওই 6.023 × 10⁻23 দিয়ে ভাগ করে একটা 10⁻⁻23 ডিজিট, ওটা নিয়ে কাজ আমরা করব না। কাজেই এম মলিকুলার মাস, আমরা এখানে মূলত মোলার মাস বসিয়ে এগোবো। কেন এগোবো? কারণ আমরা দেখতেই পাচ্ছ যে আমরা এইখানে কিন্তু, আমরা দেখো আমরা এইখানে কিন্তু আর বসিয়েছি, কে বসায়নি কিন্তু, মানে আমরা মোলের গল্পে এগিয়ে গেছি। তাহলে এইটা হচ্ছে প্রবাবিলিটি, এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ মলিকুলস হ্যাভিং স্পিড সি, এইটা সেটা একটা হিসাব করে বার করেছে। ঠিক আছে, ডিএনসি হচ্ছে নাম্বার অফ মলিকুলস হ্যাভিং স্পিডস বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি, এন হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল। এই রিলেশনটাই বলা হচ্ছে ম্যাক্সওয়েলস ল অফ ডিস্ট্রিবিউশন অফ স্পিড। এবারে আমরা এই যে যেটা বেরোলো প্রবাবিলিটি, এই 1/nx ডিএনসি ডিসি, এটাকে আমরা প্লট করব উইথ রেসপেক্ট টু ভেলোসিটি, আমরা একটা গ্রাফে প্লট করব। এই গ্রাফে প্লট করতে গিয়ে আমরা যে ধরনের বৈশিষ্ট্যগুলো এখানে দেখতে পেলাম, সেগুলো কীরকম দেখা যাচ্ছে, যে এই যে জায়গাটুকুতে আমরা দেখলাম যে ওই সি থেকে সি প্লাস ডিসির মধ্যে যেটা হচ্ছে যাচ্ছে, মানে আমরা যদি কোনো একটা জায়গাতে এরকম হিসাব করে দেখতে চাই, মানে কোনো একটা ধরো দুটো স্পেসিফিক ভেলোসিটি আমরা দেখেছি, দুটো স্পেসিফিক ভেলোসিটি সি আর সি প্লাস ডিসি, হ্যাঁ, যদি আমি এরকম এরকম একটা ছোট্ট জায়গা দিয়ে টানি যে এই হচ্ছে সি আর এই হচ্ছে সি প্লাস ডিসি, তাহলে এরকম হবে। এই হচ্ছে ফ্র্যাকশন অফ দ্য মলিকুল, এইটা হচ্ছে ফ্র্যাকশন অফ দ্য মলিকুল, যেটা হচ্ছে সি আর সি প্লাস ডিসির মধ্যে আছে, মানে এই এনটা হচ্ছে সি, এটা হচ্ছে সি প্লাস ডিসি। ঠিক আছে, এবারে এই টোটাল এরিয়া অফ দ্য কার্ভ, এই কার্ভের আন্ডারে যে টোটাল জায়গাটা আছে, মানে কি এটা টোটাল নাম্বার অফ মলিকুলসকে কভার করেছে। মানে আমি যদি ফ্র্যাকশন নিয়ে যেহেতু ভাবনা চিন্তা করেছি, তাহলে টোটাল কার্ভের আন্ডারে এরিয়াটা হচ্ছে 1 বা ইউনিটি। এটা আমরা দেখতেই পাচ্ছি যে একদম যদি ভেলোসিটি যখন খুব কম, যদি এই রেঞ্জটা দেখি আমরা, ভেলোসিটি যেখানে খুব কম, সেখানে আমরা দেখব যে এই জায়গাটাতে মলিকুল প্রায় নেই, যেখানে হচ্ছে যে সি ইকুয়ালস টু 0, এটা বলছি। আবার যখন হচ্ছে যে সি ইকুয়ালস টু ইনফিনিটি, সেখানেও মলিকুল প্রায় নেই, এই জায়গাটা, মানে এই দুটো এন্ডে দেখলাম একদম নেই।
এটা ঘটনা পরিষ্কার কথা বুঝতেই পারা যাচ্ছে যে একটা সি ইকুয়ালস টু জিরো হয়ে যাওয়া মানে কি, সি ইকুয়ালস টু জিরো হয়ে যাওয়া মানে গ্যাস মলিকুলার ভেলোসিটি জিরো কখন হয় আমরা জানি, সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তখন গিয়ে জিরো হবে। কাজেই হচ্ছে যে এমনি একটা অর্ডিনারি টেম্পারেচার, অর্ডিনারি বলতে আমরা যে ধরনের টেম্পারেচারগুলোর মধ্যে আমরা ইউজুয়ালি গ্যাসকে নিয়ে ডিল করি, সেটা রুম টেম্পারেচার হতে পারে, হাই টেম্পারেচার হতে পারে, কিছু লো টেম্পারেচার হতে পারে, কিন্তু অ্যাব্রাপ্ট লো অ্যারাউন্ড অ্যাবসলিউট জিরো বা হচ্ছে যে ভেরি হাই টেম্পারেচার, হ্যাঁ ভেরি হাই ভেলোসিটি, হ্যাঁ কারণ যেখানে হচ্ছে যে টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ মানে বোঝা যাচ্ছে যে ওইখানে মাস থেকে এনার্জিতে কনভার্ট হওয়া শুরু হচ্ছে, এইসব জায়গাতে বেশি কিছু পাওয়া যাবে না। মানে একটা অর্ডিনারি অবস্থাতে আমরা যখন হচ্ছে তার মধ্যে কোনো রকম কী বলবো এক্সট্রাঅর্ডিনারি কোনো রিয়াকশান বা এক্সট্রাঅর্ডিনারি কোনো ফেনোমেনা করছি না, এই অ্যাবসলিউট জিরোর কাছাকাছি বা ইনফিনিটির কাছাকাছি বিশেষ মলিকুল থাকবে না। একটা দুটো মলিকুল কোনো কারণে হয়ে যেতে পারে স্থির হয়ে গেল, বা একটা দুটো মলিকুল খুব হাই ভেলোসিটি নিল, সে হতে পারে। মোস্ট অফ দ্য মলিকুলস হ্যাভ স্পিডস নিয়ার দ্য অ্যাভারেজ ভেলোসিটি, নিয়ার দ্য অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে এই হায়েস্ট যে পিকটা, এটা বুঝতেই পারা যাচ্ছে যে এই যে হায়েস্ট পয়েন্ট যেটা, এই হায়েস্ট পিকের জায়গাটা হচ্ছে আমার মোস্ট প্রবাবল ভেলোসিটি, যেখানে ভ্যালুটা হায়েস্ট, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল এখানেই রয়েছে। এবং আমরা এটা বুঝতেই পারলাম আমরা যখনই হচ্ছে যে দেখো এখানে দুটো গ্রাফ আমরা ড্র করেছি, দুটো গ্রাফ যখনই আমরা ড্র করলাম, সেটা হচ্ছে যে একটা T2 একটা T1-এ, T2-র হচ্ছে ম্যাগনিটিউড T1-এর চাইতে বেশি, এই যে এইটা হচ্ছে অন্যটার জন্য, যেখানে হচ্ছে যে T2-তে যেটা হয়েছে, T2 হচ্ছে যে টেম্পারেচারটা হচ্ছে যে যেহেতু বেশি, সে কারণে এই গ্রাফটা কিন্তু বেশি ব্রড এন্ড, এই গ্রাফটা কিন্তু হচ্ছে ব্রড এন্ড। ব্রড এন্ড মানে যে এই জায়গাতে যেটা ঘটবে সেটা হচ্ছে যে মলিকুলের স্পিডের ভ্যারিয়েশনটা আরও বাড়বে। মানে লোয়ার টেম্পারেচারে যেটা মিনিমাম আর যেটা ম্যাক্সিমাম তার মধ্যে গ্যাপটা যা ছিল, যত টেম্পারেচার হাই হবে মিনিমাম থেকে ম্যাক্সিমামের গ্যাপটা আরও বাড়বে। এবং যেটা হচ্ছে যে ফ্র্যাকশন অফ মলিকুলস, যেটা হচ্ছে যে মোস্ট প্রবেবল ভেলোসিটিতে যেটা আছে, সেই ফ্র্যাকশনটা কিন্তু T2-র ক্ষেত্রে হবে যেটা T1-এর চাইতে কম। অর্থাৎ টেম্পারেচার যদি বেশি হয় তাহলে ফ্র্যাকশন অফ দ্য মলিকুলস হ্যাভিং মোস্ট প্রবেবল ভেলোসিটি উইল বি লোয়ার, দ্য ম্যাগনিটিউড অফ মোস্ট প্রবেবল ভেলোসিটি উইল বি হায়ার। আমরা ছবি দেখতে পাচ্ছি, আমরা ছবিতে এটা দেখতেই পাচ্ছি যে এটা যখন হচ্ছে যে T1, এটা হচ্ছে T2, T1টা হচ্ছে লো টেম্পারেচার, T2 হচ্ছে হাই টেম্পারেচার। T1-এ ভ্যালুটা হচ্ছে এখানে, T1-এ ভ্যালু হচ্ছে এখানে, আর T2-তে ভ্যালু হচ্ছে এখানে। অর্থাৎ ভেলোসিটি যখন আমি T2 করে দিয়েছি, টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, মোস্ট প্রবেবল ভেলোসিটি বেড়ে গেছে, কিন্তু ফ্র্যাকশন অফ মলিকুলস পসেসিং দ্য মোস্ট প্রবেবল স্পিড ডিক্রিজ করে গেছে। বেশ, এবার আমরা একটু অঙ্ক করব। অঙ্ক বারবার বলছি যে জিনিসটা একটু দরকার পড়বে আমাদের ক্যালকুলাসের ব্যবহার, খুব বেশি না হলেও একটু আধটুই লাগবে। আমরা ফার্স্টে হিসাব করে নিচ্ছি মোস্ট প্রবেবল স্পিড। মোস্ট প্রবেবল স্পিড আমরা এই ইকুয়েশনটা আমরা জানি, এবারে ইকুয়েশনটাকে আমরা উইথ রেসপেক্ট টু সি ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে। এই ডিফারেন্সিয়েশনটা মন দিয়ে দেখো, কঠিন কিছু নেই, এটা জাস্ট স্টাডি মেটেরিয়াল আপলোড হলে তোমরা নিজেরা দেখে নিতে পারবে, কঠিন কিচ্ছু ব্যাপার না। এবার এই ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে কি,
যখন ভেলোসিটি হচ্ছে মোস্ট প্রবেবল ভেলোসিটি। এবারে যেটা আমরা জানি সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো কিছুকে একটা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করার সময় তার যে ম্যাক্সিমা বা মিনিমাতে গিয়ে সেই ডিফারেন্সিয়াল ভ্যালুটা হচ্ছে যে জিরো হয়। সেই আন্ডারস্ট্যান্ডিংটা কাজে লাগিয়ে এখানে যখন আমরা দেখলাম যে এইটা হয়ে যাচ্ছে জিরো, তার মানে কি হচ্ছে, তার মানে এই গোটা ইকুয়েশনটা হয়ে যাচ্ছে কিন্তু জিরো। এই গোটা ইকুয়েশনটা হয়ে যাচ্ছে জিরো। এটা ভালো করে বোঝার বিষয় আছে যে যখন হচ্ছে আমার ভেলোসিটিটা হয়ে যাচ্ছে মোস্ট প্রবেবল ভেলোসিটির সমান, তখন আমার এই যে ডিফারেন্সিয়াল টার্মটা জিরো হচ্ছে। ফাইন। এবার এই ডিফারেন্সিয়াল টার্মটা যখন জিরো হচ্ছে তখন যেটা আমাকে মাথায় রাখতে হয় যে এই বাইরে যে টার্মটা আছে 4πm/2πRT 3/2, এইটা আমরা ধরে নিচ্ছি যে এটা তো জিরো হতে পারে না। এটা জিরো হতে পারে না কেন বলতে গিয়ে বলবো যে এটা এম একটা ডেফিনিট পজিটিভ নাম্বার, আর একটা ডেফিনিট ভ্যালু আছে, টি যেহেতু আমরা কেলভিনে মাপছি এটা একটা পজিটিভ ইন্টিজার, কাজে এই টোটালটা 2 করলে কিছু সেটা জিরো হতে পারবে না। তাহলে কে জিরো, এই ভেতরে এই হচ্ছে জিরো। এবার সেখান থেকে তাহলে আমরা যেটা বুঝতে পারবো যে এবার ভেতরে জিরো মানে আমি একটু কমন নেওয়ার চেষ্টা করি। একটু কমন নেওয়ার চেষ্টা করলে আমি দেখতে পাবো এখানে এই যে সি এর জায়গায় আমি সি এর জায়গায় সিএম বসাচ্ছি। দেখো ভালো করে দেখে নাও ব্যাপারটা। এই যে এখানে 2c ছিল, সি এর জায়গায় মোস্ট প্রবেবল ভেলোসিটি বসিয়ে দিলাম 2cm। এখানে কি হলো মাইনাস এম সিএম স্কোয়ার, সরি এমসিএম তার সঙ্গে সিএম স্কোয়ার, তাহলে এমসিএম কিউব হলো, আর নিচে আরটি আছে। এবারে e⁻−mc²/2RT এই ব্যাপারটাকে আমি কমন নিয়েছি। ঠিক আছে, কমন নিয়ে আমি এইটাকে এভাবে বাইরে ব্র্যাকেটের মধ্যে বার করলাম। এবার এর থেকে আবার আমি এটাকে কমন নিয়ে বাইরে বার করেছি। তাহলে এই একটা টার্ম, এই হচ্ছে দুটো টার্ম, এই হচ্ছে 3 নাম্বার টার্ম। তাহলে আমার যে গল্পটা এলো কোথায় গিয়ে, আমার এই 3টে টার্মের গুণফল হচ্ছে জিরো। এবার 3টে টার্মের গুণফল জিরো হলে কি হতে পারে, যে একটা জিনিস হতে পারে যে হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমার একটা প্রবাবিলিটি হতে পারে যে হচ্ছে যে আমার এই যে ভ্যালুটা, এই মোস্ট প্রবেবল ভেলোসিটি, এটা ইকুয়াল টু জিরো হতে পারে। এবার এটা ইকুয়াল টু জিরো করে আমার তেমন লাভ নেই। অথবা আমি যে এই e⁻, এটা এখানে জিরো হতে পারে। অথবা আমার 2−mcm²/RT = 0 হতে পারে। ঠিক আছে, এবারে আমরা যেটা বুঝতে পারছি যে এই e⁻ কিছু দিয়ে একটা e⁻ যা হোক কিছু হোক না কেন, e⁻ একটা মাইনাস টার্ম আছে। এবার e⁻ একটা মাইনাস টার্ম যাই থাক না কেন, সেটার ভ্যালু যদি জিরো করতে হয়, বারবার বোঝার চেষ্টা করো এটা, যেগুলো আমরা বলছি এটা জিরো হতে পারে, ওটা জিরো হতে পারে, সেটা জিরো, 3টে টার্মের গুণফল জিরো। এবার 3টে টার্মের গুণফল জিরোর মধ্যে কোনো একটা জিরো হবে, এটুকু তো বোঝা গেছে। কারণ যেহেতু গুণফল জিরো মানে 3টে টার্মের গুণফল জিরো মানে কোনো একটা জিরো হবে, এটা বোঝা গেছে। তারপরে কি এসছে, তারপরে এসছে হচ্ছে যে এই সিএম হচ্ছে জিরো হতে পারে, এটা কাজের কথা না। এবার এই যে একটা টার্ম আছে দেখো এখানে e⁻−mcm²/2RT, এবার এটা বোঝো mRT এটা কেউ জিরো না। এবার e⁻ মাইনাস কিছু একটা সেটা জিরো,
এবার ই টু দি পাওয়ার মাইনাস কিছু একটা সেটা জিরো হওয়া মানে, তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে আমার মোস্ট প্রবেবল ভেলোসিটিকে হচ্ছে ইনফিনিটি করতে হবে। হ্যাঁ, তার মানে দেখো, তার মানে হচ্ছে এই যে জিরো হওয়ার গল্পটা বারবার দেখো ছবিতে বুঝতে হবে, ছবিতে বুঝতে হবে যে জিরো হওয়ার যে গল্পটা ছিল, আমরা কি বলেছি যে কোনো একটা গ্রাফের যখন আমরা ডিফারেন্সিয়েশন করি সেটা হয় ম্যাক্সিমাতে জিরো হয়, নয় মিনিমাতে জিরো হয়। এবার এই যে প্রথম দুটো গল্প, 1 নাম্বার আর 2 নাম্বার, এ দুটো গল্প হচ্ছে করসপন্ডিং টু দ্য মিনিমা। আমরা আগেই বললাম যে ভেলোসিটি জিরো এরকম খুব কম মলিকুলের আছে, সেটা একটা মিনিমাম, আর ভেলোসিটি ইনফিনিটি এটা খুব কম মলিকুলের আছে, তাহলে সেটা হচ্ছে আরেকটা মিনিমাম। তার মানে কি, তার মানে হচ্ছে এগুলো কাজের জিনিস নয়, আমার মূলত কাজ করবে এই থার্ড ক্রাইটেরিয়াটাই। তাহলে মোস্ট প্রবেবল ভেলোসিটি কি বেরোলো, √2r/t/m। বারবার বলছি, এখানে যদি আর বসাও তাহলে নিচে হচ্ছে ক্যাপিটাল এম বসাবে, আর যদি আর এর জায়গায় বোলসম্যান কনস্ট্যান্ট বসাও নিচে স্মল এম বসাবে। জেনারেলি অঙ্ক যদি পরীক্ষায় আসে, পরিষ্কার কথা, কে বি বসিয়ে করতে গেলে বিশেষ কিছু লাভ নেই। যদি পরীক্ষার হলে মোস্ট প্রবেবল ভেলোসিটি বার করতে হয় এই ফর্মুলাতেই যাবে, ওপরে আরটি বসাবে নিচে এম বসাবে, অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, কারণ জানি আমরা আমাদের হচ্ছে করতে হবে। এবার বারবার বলছি, আর এর ইউনিট একটা খুব একটা কঠিন ব্যাপার। আর এর ইউনিট নিয়ে এটা একটা জেন্টল রিমাইন্ডার বলে দেওয়ার যে যখন আমার কোনো জায়গায় ভেলোসিটি বার করতে হবে, মাস বার করতে হবে, এই টাইপের কথাবার্তা কিছু আছে, মানে যেখানে হচ্ছে যে আরটা হচ্ছে আমার ইন্ডিকেট করে হচ্ছে এনার্জিকে, সেরকম কিছু জায়গায় যখন যেতে হবে আর এর ভ্যালু আমরা 8.314 জুল দিয়ে এগিয়ে যাব। ঠিক আছে, জুল দিয়ে এগোবো। আর হচ্ছে যখন হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটির জন্য হচ্ছে আর এর ভ্যালু ইউজ করব, সেখানে যেহেতু হচ্ছে প্রেশার আছে অ্যাটমসফিয়ারে, ভলিউম আছে লিটারে, তাহলে আমি আর এর জন্য 0.082 লিটার অ্যাটমসফিয়ারে এগোবো। এটা মাথায় রাখার বিষয় আর কি। এটা জন্য বলছি, এটা ক্যাপিটাল এম স্মল এম যে কোনোটা হতে পারে, যদি নিচে ক্যাপিটাল এম থাকে ওপরে ক্যাপিটাল আর, যদি স্মল এম থাকে তাহলে ওপরে কে, বোলসম্যান কনস্ট্যান্ট আরেকবার মনে করিয়ে দেবো, আর কিছুই না, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। এরপরে আমাদের যেটা হিসাব দেখতে হবে, আমরা এর পরের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা কী হিসাব করব, অ্যাভারেজ মিন স্পিড। এটা বলেছি কঠিন কিছু না, সমস্ত মলিকুলগুলোর ভেলোসিটি যা যা আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে ভেলোসিটি সেটাকে যোগ করতে হবে, কিচ্ছু না। তাহলে হচ্ছে এবার আবার বলছে, এটা ভালো কথা বলেছে, দেখো আমরা আগে বলেছিলাম যে যতগুলো মলিকুল প্রত্যেকের স্পিড। এবার একটা আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে এটা বোঝাই যাবে যে এক একটা মলিকুলের স্পিড আলাদা আলাদা, কিন্তু এরকম কি নেই এরকম কতগুলো মলিকুলের একই স্পিড, এমনটা তো হতেই পারে, মানে অসংখ্য মলিকুল, তাদের প্রত্যেকটার আলাদা আলাদা স্পিড, প্রত্যেকটার নিজের নিজের মতো স্পিড, কিন্তু কোইন্সিডেন্টালিও এমনটা হয়ে যাওয়ার হাই চান্স। এরা 6.02 × 10⁻23 নাম্বার অফ মলিকুল নিয়ে কাজ হচ্ছে, সেখানে দুটো চারটে মানে কি 2,04,00,000 মলিকুলের একই স্পিড হয়ে যেতে পারে, সেটা হতেই পারে। ওই জন্য আমরা কি করেছি, এখানে হিসাবটা এইভাবেও লিখতে পারি, অথবা এই n1 নাম্বার অফ মলিকুলের ভেলোসিটি c1, n2 নাম্বার অফ মলিকুলের ভেলোসিটি c2, এইভাবে করে একই রকম, আর আলাদা কিছু না, নিচে n1 n2 n3 যোগ করে গিয়ে সেই nই হচ্ছে, মানে CIDN, I হচ্ছে সেখানে, C হচ্ছে 0 থেকে ইনফিনিটি, সবটাই হচ্ছে নেওয়া হবে। ঠিক আছে, এবার n হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুল, আর CIটা হচ্ছে একটা কন্টিনিউয়াসলি ভ্যারিং ফাংশন। এবার যেহেতু এটা কন্টিনিউয়াসলি ভ্যারিং ফাংশন, সামেশন ক্যান বি রিপ্লেসড বাই দ্য ইন্টিগ্রাল। আর বারবার মনে রাখার বিষয়, খুব কঠিন কথা কিন্তু, কন্টিনিউয়াসলি ভ্যারিং ফাংশন যদি হয় সেখানে সামেশন ক্যান বি রিপ্লেসড বাই ইন্টিগ্রাল। এটা বারবার মনে রাখার বিষয় যে কোনো জায়গাতে একটা ইনিশিয়াল আছে, একটা ফাইনাল আছে। এবার কোথাও একটা কিছু ইনিশিয়াল আছে, ফাইনাল আছে, মানেই আমি হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারি ওই ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি হচ্ছে লিমিট দিয়ে তা কিন্তু না।
যদি হচ্ছে যে আমার ইনিশিয়াল থেকে ফাইনালের চেঞ্জটা কন্টিনিউয়াস হয়, মানে এক ধাক্কায় ঝপ করে চেঞ্জ হয়ে গেল, যদি তোমাদের থার্মোডাইনামিক্স খেয়াল থাকে, মনে থাকে, মনে পড়বে ইরিভার্সিবল চেঞ্জ যেমন হয়েছিল, ঝপ করে চেঞ্জ হয়ে গেছিলো, সেখানে কিন্তু ইন্টিগ্রেশন করা যায়নি। ইন্টিগ্রেশন করেছিলাম কোথায়? যখন হচ্ছে রিভার্সিবল চেঞ্জ। কেন করতে পেরেছিলাম? কারণ ওটা কন্টিনিউয়াস ছিল। হ্যাঁ, তো এবারে আমরা দেখছি এটা হচ্ছে আমরা ইন্টিগ্রাল করে দিচ্ছি 0 থেকে ইনফিনিটি সি ডিএনএন। এবার এই ডিএন বাই এন এর একটা ভ্যালু আছে, ডিএন বাই এন এর একটা ভ্যালু আছে, সেটা আমরা ম্যাক্সওয়েলের ল থেকে এনে আমরা বসিয়ে দেবো। কি বসালাম? আগে ভ্যালুটা পেয়েছিলাম, এই বাইরে হচ্ছে যে এইটা দেখেছি যে এর মধ্যে কোনো ভ্যারিয়েবল নেই, ওই জন্য এটাকে বাইরে বার করে নিয়েছি। আর ভেতরে যেটা ছিল e⁻−mc²/2r/t c³ dc, এই গোটাটাকে এখানে বসিয়ে দিয়েছি, এই গোটাটাকে এখানে বসিয়ে দিয়েছি। একটু দেখে আসা যাক, অলরেডি হয়তো ভুলে গেছি আমরা কি ছিল বা না ছিল। ওখানে কি ছিল? ওখানে কিন্তু c² ছিল। এখানে কি ছিল? এখানে কি লিখছি? c³ লিখছি। কেন লিখছি? কারণ কি হচ্ছে যে আমার এইখানে যেটা হচ্ছে দেখতে পেয়েছি, এই এখানে একটা সি ভেতরে এমনি ছিল, ঠিক আছে, এখানে একটা সি ভেতরে ছিল, আর এমনি ফর্মুলাতে ছিল c², ওই জন্য c³ করেছি, ঠিক আছে। এবার করে এটা বেরিয়েছে। এই কেন বেরিয়েছে? এই কেন বেরিয়েছে বলতে গিয়ে বলতে হবে এই জিনিসটা লিখে দিতে হবে। এই জিনিসটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, সেটা আলোচনার বিষয়বস্তু না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, দিস ওয়ান। দিস ওয়ান, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। কঠিন কিছু না, তোমরা এমনি নাড়াচাড়া করলেই বুঝবে, এটা চাপের কিছু ব্যাপার কিছুর মধ্যে নেই। এটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। যাক, আমরা যেখানে ছিলাম আমরা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। তো এবারে আমরা যখন হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল নিয়ে কথা বলছি, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের আমরা কোনো রকম ডেরিভেশন কিন্তু হয় না। স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের কোনো রকম ডেরিভেশন হয় না, ভ্যালু আমরা জানি, ভ্যালু জেনে আমরা কাজে লাগাই। সেখান থেকে ভ্যালুটা এখানে বেরিয়ে এসছে 8kT/πm বা 8RT/πm, 8RT/πm। দিস ইজ আওয়ার অ্যাভারেজ স্পিড। আবার এফ দিয়ে গেলো, তারপরে যাচ্ছি কোথায় আমরা? রুট মিন স্কোয়ার স্পিড। আগের মতোই ভাবনা চিন্তা, কঠিন কিচ্ছু না। আমরা ধরে নিয়েছি যে বিভিন্ন রকম মলিকুলের বিভিন্ন রকম ভেলোসিটি হতে পারে, সেই ভেলোসিটিগুলোকে আমরা প্রত্যেকটার সেই নাম্বার দিয়ে স্কোয়ারকে যোগ করছি, করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করছি। তাহলে এইটা হচ্ছে আমার বেসিক্যালি c²RMS এর ফর্মুলা। এবার আমরা আগের জায়গা থেকেই ভ্যালু এখানে বসালাম। এখানে ভেতরে একটা c² ছিল, ভেতরে একটা c² ছিল বলে এটা এখানে c⁴ হয়ে গেল, এটা এখানে হয়ে গেল c⁴। হ্যাঁ, এখানে c⁴ হলো। এবং আবার হচ্ছে এইখানে আমরা একটা জিনিস ওই আগে যেরকম করেছিলাম তেমনই জিনিস, কঠিন কিছু জিনিস না, আমরা এই জিনিসটা এখানে আমরা পেলাম। এই আরেকটা আমরা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল এখানে আমরা পেয়ে গেলাম। এবারে এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালকে কাজে লাগিয়ে আমরা যেটা পেলাম হচ্ছে যে রুট মিন স্কোয়ারটা কী পেলাম আমরা? রুট মিন স্কোয়ারটা হচ্ছে √3RT/m or 3kT/m, ঠিক আছে। তো এখানে আমরা
এই যে ভেলোসিটিটা আলটিমেটলি তাহলে পেলাম হচ্ছে √3r/t/m বা √3kT/m স্মল m। তাহলে আমরা যদি এই তিনটের মধ্যে হচ্ছে যে সম্পর্ক বার করতে যাই, আমাদের এরকম একটা রিলেশন আসবে, CRMS, C অ্যাভারেজ আর হচ্ছে মোস্ট ভেরিয়েবল স্পিডের মধ্যে এরকম একটা রিলেশন আসবে। এই রিলেশনটা আমাদের মাথায় রাখতে হবে। অঙ্ক কেমন আসে দেখো, অঙ্ক বলেছে এই যে দেখো একটা অঙ্ক দিয়েছে, এই ডেন্সিটি অফ অক্সিজেন 0 ডিগ্রি 1 অ্যাটমসফিয়ার, এই একটা ডেন্সিটি বলা আছে, বলেছে ক্যালকুলেট দ্য রুট মিন স্কোয়ার স্পিড। প্রেশার দেখতে পেলাম বলা আছে, বার করলাম, ঠিক আছে, ডেন্সিটি বার করলাম। এবার CRMS √3/t/m। এবার আরটি মানে কি? আরটি মানে আমরা জানি যে আরটির জায়গায় আমরা বসাতে পারি পিভি। কেন বসাতে পারি? কারণ ওই পিভি কোয়েশ্চেন আরটি ধরে আরটির জায়গায় বসাতে পারি পিভি, পিভি। এবার সেখানে এবার এই V/m, V/m মানে কি? V/m, V/m, m/v মানে কি? রো। তাহলে V/m মানে কি? 1/ρ, m/v রো। এই রো এখানে বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিয়ে আমাদের একটা CRMS ক্যালকুলেট করলাম। এটা বারবার বলছি, এটা কঠিন কিছু না। এই অঙ্কগুলো দেখার সময় এই জায়গাতে এসে দাঁড়িয়ে এইরকম বক্স বানালাম, এইখানে এসে দাঁড়িয়ে ভিডিওকে ফ্রিজ করো, ফ্রিজ করে দাঁড় করিয়ে মন দিয়ে অঙ্কটা দেখো। রানিংয়ে অঙ্ক বোঝা মুশকিল, ঠিক আছে? ফ্রিজ করে অঙ্কটা দেখো। এরকম আরেকটা প্রবলেম, ক্যালকুলেট দ্য RMS ভেলোসিটি অফ এ কার্বন ডাইঅক্সাইড মলিকুল বার করতে বলেছে। টেম্পারেচার বেরোলো অ্যাবসলিউট স্কেলে, ক্যাপিটাল M দেখো 44, আর এর ভ্যালু আমরা করে নিয়েছি, ঠিক আছে। 8.10⁷ এটা আর্গস করেছি, নইলে জুল হতো, 10⁷ করেছি। কেন করেছি? কারণ এটা গ্রাম বসিয়েছি। এগুলো বারবার খেয়াল রাখবে, এখানে আর যদি জুলে বসাও এম তাহলে বসাতে হবে কেজিতে, তাহলে ভেলোসিটি বেরোবে হচ্ছে সেন্টিমিটার বা মিটারে, সরি ভেলোসিটি বেরোবে মিটারে। এবার যেই হচ্ছে আর বসাবে আর্গসে, মাস বসাবে এতে। হ্যাঁ, এই একটা অঙ্ক দেখে নাও, এই একরকম একটা হলো, কঠিন কিচ্ছু না। রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ হাইড্রোজেন এনটিপি, এম দেওয়া আছে। এই দেখো এখানে আবার কেজি করেছি, বেশ কেজি করেছি। এখানে ভলিউমটা বার করেছি, মিটার কিউবে করেছি, CRMS করেছি। এই যে এটা কি পিভি, ভাবে কি হলো, কোথেকে হলো, ফর্মুলা পাল্টা গেল? তা নয়, 3RT/m ছিল, আরটির জায়গায় পিভি বসিয়ে দিয়েছি। বারবার এগুলো বোঝা গেছে। এই জিনিসটা দেওয়া হলো যখন, তোমার বেশি কিছু ভেবে হাত দিকে তো লাভ নেই কোনো, এদিক ওদিক করলেও বেরোবে, সমস্যার কিচ্ছু ব্যাপার নেই। কিন্তু তোমার যখন হচ্ছে প্রেশার গিভেন, ভলিউম গিভেন, তুমি করে যাও PV/m দিয়ে করে যাও, অঙ্ক হবে, সমস্যার কিচ্ছু নেই, হবে। এই যে অক্সিজেনের RMS স্পিড হাইড্রোজেন মলিকুলের 27 ডিগ্রিতে স্পিডের সমান হবে, জাস্ট ক্যাজুয়াল গুণভাগ করা, গুণভাগ করলেই বেরোবে, কঠিন কিচ্ছু না। ফর্মুলা মনে রাখো, দেখলেই বুঝবে, বিস্তারিত হয়ে যাচ্ছি না। রুট মিন স্কোয়ার নাইট্রোজেন মলিকুল ইজ সেম দ্যাট অফ হিলিয়াম মলিকুল 27, একই রকম করলে বেরোচ্ছে। আরেকটা এক্সাম্পল, রুট মিন স্কোয়ার স্পিড অ্যাভারেজ স্পিড সেন্টিমিটার সেকেন্ড বার করতে বলা হয়েছে। প্রেশার থেকে আমরা ডেন্সিটি বার করলাম, ডেন্সিটি থেকে RMS ভেলোসিটি বার করলাম, সেখান থেকে। এটা বারবার বলছি, এগুলো কঠিন কিছু ব্যাপার, অঙ্কগুলো না, অঙ্কগুলো জাস্ট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করাটাই হচ্ছে কাজ, এবং করার সময় হচ্ছে প্রপার ইউনিটগুলোকে মেনশন করা হচ্ছে আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে দু একটা জিনিস বলে রাখার বিষয়, যেগুলো খুব বেশি বড় কিছু জিনিস আসে না, ছোটোখাটো জাস্ট কি বলবো ডেফিনেশন টাইপের জেনে রাখার জন্য দরকার। এই যে কলিশন ডায়ামিটার, কলিশন ডায়ামিটার দেবকে যে সিলেবাসে গুলো মেনশন করা থাকে টার্মগুলো, কলিশন ডায়ামিটার। কলিশন ডায়ামিটার কি? কলিশন ডায়ামিটার হচ্ছে যে যখন দুটো মলিকুল ধাক্কা লাগছে, দুটো মলিকুল ধাক্কা লাগছে মানে দুটো মলিকুলের একদম, এবার বলবে দুটো মলিকুল ধাক্কা লাগছে, এই প্রথমেই মাথা থেকে কিন্তু ভাবনা চিন্তা বার করে দাও, বার করে দাও মানে মাথা থেকে ভাবনা চিন্তা বার করে, মলিকুলের মধ্যে হচ্ছে যে আমার ওই তিনটে অ্যাটম, দুটো অ্যাটম, হ্যাঁ, কোনটা লিনিয়ার কোনটা বেন্ড সব বাদ দাও, কারণ আমাদের গল্প শুরু হয়েছে কি দিয়ে? আমরা গল্প শুরু করেছি হচ্ছে গ্যাস মলিকুলের, সমস্ত মলিকুল হচ্ছে যে কি
গ্যাস মলিকুলের সমস্ত মলিকুল হচ্ছে যে হার্ড স্ফিয়ার, কাছাকাছি এরকম ব্যাপার স্ফিয়ার। এবার স্ফিয়ার যখন হচ্ছে যে ধাক্কা মারতে যাবে তখন এই দুটো সেন্টারের মধ্যে যে একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হবে, মানে আর এগোনো যাবে না, সেটাকে বলছে কলিশন ডায়ামিটার। ঠিক কথা। কলিশন ডায়ামিটারের পরের টার্মটা কি আসছে? মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ কি? মিন ফ্রি পাথ হচ্ছে এই যে অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেলড বাই এ মলিকুল বিটুইন টু সাকসেসিভ কলিশন। র্যান্ডাম ধাক্কা লাগছে উইথ দ্য কন্টেনার উইথ দ্য আদার মলিকুলস, এই দুটো ধাক্কা লাগার মাঝে, এই দুটো ধাক্কা লাগার মাঝে যেটুকু সময় বা যেটুকু ডিস্টেন্স হচ্ছে ও হচ্ছে যে ট্রাভেল করছে, সেইটুকুকেই আমরা বলছি হচ্ছে মিন ফ্রি পাথ। ঠিক কথা। এই মিন ফ্রি পাথ চাইলে হচ্ছে ক্যালকুলেট করা যেতে পারে। এবার এদার হচ্ছে যে ওই রিলেশন বিটুইন অ্যাকচুয়াল স্পিড অ্যান্ড দ্য স্পিড রিলেটিভ টু দ্য স্টেশনারি মলিকুল, এখান থেকে আমরা এই ডেরিভেশনটা করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমার মিন ফ্রি পাথের ডেরিভেশন। যদি হচ্ছে যে কখনো অঙ্ক আসে, নট ভেরি কমন, কিন্তু যদি আসে আমাদের দেখে নিতে হবে। যত হচ্ছে কলিশন ডায়ামিটারটা ছোট হবে, দেখতে পাচ্ছি যে লেংথ মানে মিন ফ্রি পাথ এল, আর হচ্ছে কি, আর আমাদের হচ্ছে যে এই যে কলিশন ডায়ামিটার, এই যে সিগমা, এই একটা সিগমা আর এই হচ্ছে এল, এদের সম্পর্কটা কি? এল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ সিগমা। তার মানে কি বোঝা গেল? যে মলিকুলের কলিশন ডায়ামিটার তত ছোট তার মিন ফ্রি পাথ তত বেশি। অর্থাৎ ছোট মলিকুল যদি হয়, সিস্টেমের মধ্যে মলিকুল আছে অল্প কটা, যদি হচ্ছে ছোট মলিকুল হয়, ছোট মলিকুল ছুটবে বেশি, ধাক্কা খাবে কম, বড় মলিকুল ছোটার আগেই ধাক্কা খায়। এটা কোয়াইট অবভিয়াস, আমরা ফিজিক্যালি ব্যাপারটাকে আইডিয়া করলেই বুঝতে পারবো, সমস্যার কিছু নয়। আরেকটা জিনিস এটা মাথায় রাখার বিষয় আছে, যে মিন ফ্রি পাথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এন। মিন ফ্রি পাথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এন। এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ মলিকুলস। পরিষ্কার কথা বুঝতে পারছো, যদি হচ্ছে ভলিউম হচ্ছে যে ফিক্স থাকে, নাম্বার অফ মলিকুল বাড়া মানেই প্রেশার বাড়া, তাহলে প্রেশার হচ্ছে যে যত বাড়বে তত হচ্ছে মিন ফ্রি পাথ কমবে। দ্যাট ইজ অলসো কোয়াইট অবভিয়াস ফ্রম দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স পার্ট, যে আমার যদি হচ্ছে হাই প্রেশারে অনেকগুলো মলিকুলকে রেখে দিই আমি গ্যাসের কন্টেনারের মধ্যে, তাহলে তারা যখন হচ্ছে মুভমেন্ট করবে তাদের মধ্যে হচ্ছে ধাক্কা হচ্ছে তাড়াতাড়ি লাগবে, ধাক্কা হচ্ছে যে খুব তাড়াতাড়ি লাগবে, অল্প একটুক্ষণ যাওয়ার পরে পরেই ধাক্কা লাগবে। আর এটা হচ্ছে আমাদের কলিশন নাম্বার বা কলিশন ফ্রিকোয়েন্সি। কলিশন নাম্বার কি? কলিশন নাম্বার হচ্ছে যে নাম্বার অফ কলিশনস অফ সিঙ্গেল মলিকুল উইথ আদার মলিকুলস ইন ইউনিট সেকেন্ড। বোঝার চেষ্টা করো, যে একটা মলিকুল ওই কন্টেনারের মধ্যে অন্য যতগুলো মলিকুল আছে তাদের সাথে যতবার ধাক্কা মারে, সেই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে কলিশন নাম্বার। আর কলিশন ফ্রিকোয়েন্সি কাকে বলি? কলিশন ফ্রিকোয়েন্সি বলি হচ্ছে যে টোটাল নাম্বার অফ সাচ কলিশনস, মানে প্রত্যেকটা মলিকুলের ধাক্কা লাগার যা সম্ভাবনা ইনটু টোটাল নাম্বার অফ মলিকুলস। এখানে একটা সুবিধা আছে, আমার ডিরেক্টলি কলিশন নাম্বারকে এন দিয়ে গুণ করে দিলেই আমি কলিশন ফ্রিকোয়েন্সি পেয়ে যাই। কারণ যেহেতু আমার বারবার মনে করিয়ে দেওয়ার বিষয় যে মলিকুলের মুভমেন্টটা হচ্ছে র্যান্ডাম মুভমেন্ট, সেই কারণে এই প্রত্যেকটা মলিকুলের অন্য মলিকুলের সাথে ধাক্কা লাগার প্রবাবিলিটিও কিন্তু সেম, আলাদা কিছু নয়, ডিফারেন্ট কিছু নয়। সেই কারণে আমরা এই যে বার করতে পারলাম যখন এই যে Z1 Z কলিশন ফ্রিকোয়েন্সি, কলিশন নাম্বার ইন্টু নাম্বার ডেন্সিটি, কলিশন ফ্রিকোয়েন্সি ইজ কলিশন নাম্বার ইন্টু নাম্বার ডেন্সিটি। এবারে এখানে একটা গল্প আছে, এটাকে একটা হচ্ছে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে বা হাফ দিয়ে গুণ করতে হবে। হাফ দিয়ে গুণ করতে হবে কেন? এটা একটু ফিজিক্যালি ভাবলেই বোঝা যাবে। আমি প্রত্যেক মলিকুলের অন্য মলিকুলের সাথে ধাক্কা লাগার সংখ্যা হিসাব করেছি, নিয়ে সব মিলিয়ে গুণ করেছি, ভালো কথা। এবার একটু ভাবলেই বোঝা যাবে
যে দুটো মলিকুলের যদি আমি নাম দিই এক্স আর ওয়াই, আমি যখন এক্স নিয়ে ভাবতে বসেছি এক্স যাবে ধাক্কা খাবে ওয়াইয়ের সাথে, আবার যখন ওয়াই নিয়ে ভাবতে বসেছি তখন দেখছি ওয়াই আসবে ধাক্কা খাবে এক্সের সাথে। তার মানে কি, তার মানে টোটাল যে হিসাবটা করেছি সিম্পল এন দিয়ে গুণ করে দিয়ে, এর মধ্যে যেটা ঘটেছে হচ্ছে যে প্রত্যেকটা ইকুয়েশানকে, প্রত্যেকটা কলিশানকে আমি দুবার করে ধরে ফেলেছি। একবার এক্সের সঙ্গে ওয়াই, একবার ওয়াইয়ের সঙ্গে এক্স, একবার এর সঙ্গে বি, একবার বির সঙ্গে এ, একবার পি এর সঙ্গে কিউ, একবার কিউ এর সাথে পি। অর্থাৎ প্রত্যেকটা মলিকুলার যে কলিশানকে আমার দুবার করে ধরা হয়েছে, একবার ফার্স্ট মলিকুলার খাতায়, একবার সেকেন্ড মলিকুলার খাতায়। সেই জন্য এটাকে হাফ দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে আমার এরকম একটা বেরিয়ে আসবে ঘটনা, কলিশন ফ্রিকোয়েন্সি। এটা বোঝাই যাচ্ছে টেম্পারেচার বাড়লে, প্রেশার বাড়লে, প্রেশার বাড়া মানেই হচ্ছে নাম্বার অফ মলিকুলস পার ইউনিট ভলিউম বেড়ে যাওয়া, অথবা যদি হচ্ছে যে মলিকুলের সাইজ বাড়ে তাহলে হচ্ছে যে এই কলিশন ফ্রিকোয়েন্সিটা বৃদ্ধি পেতে থাকবে। এর পরের দিনের আলোচনার বিষয়বস্তু হবে হিট ক্যাপাসিটি অফ আইডিয়াল গ্যাস। একটু একটু পড়ো, একটু দেখো। হিট ক্যাপাসিটি জাস্ট দু রকমের, একটা হচ্ছে যখন প্রেশার কনস্ট্যান্ট আছে, আর একটা হচ্ছে যখন ভলিউম কনস্ট্যান্ট আছে। এই দুটোর মধ্যে কি পার্থক্য, এই দুটোর মধ্যে কি সম্পর্ক, সমস্ত গ্যাসের জন্যই কি এটা একই রকম হবে নাকি হবে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরের দিনে আলোচনা করব, যখন হচ্ছে আমরা হিট ক্যাপাসিটি অফ গ্যাস নিয়ে করব। এটা দিনের শেষে বলার বিষয়, বারবার বলার বিষয়, যে অসুবিধা হচ্ছে, 100বার অসুবিধা হচ্ছে, যেটা কলেজে ক্লাসরুমে স্টুডেন্টদের চোখের দিকে তাকিয়ে যেটা বুঝতে পারা, অনেকের চোখের দিকে তাকিয়ে দেখতে পাওয়া, সেই চোখগুলো ক্লাস যখন শুরু হয় তখন একরকম থাকে, যত সময় এগোতে থাকে সেই চোখগুলো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে। সেই চোখের দিকে তাকানোর সুযোগ এখানে নেই, সে অসুবিধা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের কাজ তো আমাদের করে যেতে হবে, সকলে কাজ করে চলেছেন, আমরা আমাদের কাজটুকু এখানে চালিয়ে নিয়ে যাই, পড়াশোনা চলতে থাকুক। শুধুমাত্র এটুকুই বলার, বাড়িতে থাকো, সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।